গল্পের নাম মন বিঞ্চোর। লেখিকা আরোহী নূর। পর্ব সংখ্যা 17। একটি সরু পেঁচডালা রাস্তার এক কোণে বসে আছে আঁকি। বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে ওর চোখের জল। চারদিকে প্রবল হাওয়া বইছে। বৃষ্টির বেগ সময়ের সাথে আরও বেড়ে চলছে, কিন্তু এসব কোনো কিছু নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই আঁকির। একধানে চেয়ে আছে রাস্তার পানে। ভিতরটা যে ওর শূন্যতায় ভরে গেছে। কোনো কিছু অনুভব করার মতো কোনো শক্তিও যেন বর্তমানে ওর ভিতর কাজ করছে না। ওর চাহনির ধ্যান ভেদ করে হঠাৎই ওর ঠিক সামনে কেউ নিজের বলিষ্ঠ একখানা হাত এগিয়ে দিয়েছে দেখতে পেল আঁকি। উক্ত হাতের মালিককে তা জানার সুবিধার্থে চোখ তুলো আঁকি। সে হাতখানার মালিক যে আর কেউ নয়, স্বয়ং আদিত্য। আঁকি আবার স্বাভাবিকভাবে নিজের আঁকি যোগল নামিয়ে নিল। তারপর মৃদু স্বরেই বলল, চলে যান আপনি, আমি কোথাও যাব না। জেদ করবেন না মিস আঁকি, এত ঝড়ের মধ্যে বাইরে থাকা ঠিক নয়। আপনার শরীর খারাপ করবে, চলেন আমার সাথে। শরীর খারাপ আর কি খারাপ হওয়ার রয়ে গেছে আমার জীবনে? কি রয়ে গেছে বলতে পারবেন? শুধু এই প্রাণটাই আছে, যার কোনো গ্যারান্টি নেই। এছাড়া যে আমার আর কিছু রয়ে যায়নি। আমি যে পুরো শূন্য, পুরোটাই শূন্য, কিছু নেই, আমার কিছু নেই। চিৎকার করে কথাগুলো বলে শব্দ করে কাঁদতে লাগলো আঁকি। আদিত্যের মনে অনেক খারাপ লাগা কাজ করছে ওকে নিয়ে। এবার আদিত্য ওর পাশে এসে বসে ওর ঘাড়ে সাহারার হাত রেখে বলল, ভেঙে পড়বেন না মিস আঁকি, আপনাকে এখনও অনেক সংগ্রাম করতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না। আদিত্যে এমন স্পর্শ আর এমন সহানুভূতিময় কথায় আখির ব্যর্থতা মন খানিকের জন্য একটু সাহারা অনুভব করতে পারে। হঠাৎ সাহারার একটু ছোঁয়া পেয়ে তা হাত বাড়িয়ে নিতে চায় আঁকি, হয়তো শূন্য মনের একটুখানি শান্তি খোঁজে। তাই আর কোনো দিকে বিবেচনা না করে নিজের অজান্তে আদিত্যকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, আমি আর পারছি না সংগ্রাম করতে, আর পারবো না। আমি যে অনেক ক্লান্ত হয়ে পড়েছি ডক্টর আদিত্য। আমি আর পারবো না এই সমাজের মোকাবেলা করতে, পারবো না আর সংগ্রাম করতে, আর পারবো না সংগ্রাম করার আর কোনো ক্ষমতা যে আমার মধ্যে রয়ে যায়নি। আগের হঠাৎ এভাবে জড়িয়ে ধরার আদিত্যের মধ্যে ক্ষণিকের জন্য অস্বাভাবিক বোধ চলে আসে। কিন্তু ক্ষণিকে আদিত্য নিজের অস্বাভাবিক বোধ কাটিয়ে আঁকিকে সাহারা দেয়, ওকে নিজে থেকে ছাড়ায়। তারপর ওর চোখের জল মুছে দিয়ে নরম কণ্ঠে বলতে লাগে, এই জল যে আপনার চোখে মানায় না মিস আঁকি। আপনি যে সমাজের হাজারো অসহায় মেয়ের প্রেরণা। আপনি ভেঙে পড়লে তো হবে না। আপনি যদি আজ সমাজের কাছে হেরে যান, তবে কালকে কোনো মেয়েই এই সমাজের নিচু মানসিকতার বিরুদ্ধে খাড়া হওয়ার সাহসটুকু জোটাতে পারবে না। আঁকি এবার খানিক অসহায়ত্ব ভঙ্গিতে আদিত্যকে প্রশ্ন করল, আপনার মনে হয় আমি উঠে দাঁড়াতে সক্ষম? এই হিংস্র সমাজের বিরুদ্ধে একা লড়াই করতে সক্ষম? আপনার মনে হয় আমি পারবো? আমার তো এখন আর তা মনে হয় না। যে মেয়ে নেচে গিয়ে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে করাতে পারে, যাকে কিনা সে নেচের জীবন থেকেও বেশি ভালোবাসে, একা নিজের দমে প্রাইভেট মেডিকেল ভার্সিটিতে নিজের অ্যাডমিশন করাতে পারে, একা নিজের ভরণ পোষণ ও পড়ালেখার খরচ বহন করতে পারে, মাঝ রাস্তায় নিচু মন মানসিকতা সম্পন্ন সমাজের লোকদের নিজেদের সত্যতা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে, একা তিনটে ছেলের মাথা ফাটিয়ে ওদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ ফেলে পড়তে পারে, সে মেয়ের লড়াইয়ের কথা শুনে পিছপা হওয়ার কথাটা কেমন অমান্যকর মনে হয় মিস আঁকি? শুধু এতটুকুই ছিল আপনার আত্মসম্মান, এতটুকুই ছিল আপনার বুকের পাটা। আমি তো আপনার মধ্যে এই দেশের শত শত অসহায় মেয়ের ভবিষ্যৎ দেখেছিলাম। আর আপনি নাকি শেষ সমাজের এই পীড়িত, অবহেলিত আর 10টা অসহায় অবলা মেয়েদের লিস্টে নাম লেখাতে চাইছেন? এতটুকুই কি ছিল আপনার নারীত্বের সম্মান? এতটাই দুর্বল আপনি? সমাজের হাজারটা কথা বলবে তাই বলে ওদের কথায় ভয় পেয়ে লুকিয়ে যাওয়ার মেয়ে তো আপনি নন। সবাইকে তার জবাব দিন, মুখে দিতে না পারলেও নিজের কর্মে দিন, যাতে আজকে যারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, তারা একদিন আপনাকে নিয়ে গর্ব করতে পারে। দেখেন মিস আঁকি, সমাজের লোকগুলো শুধু একে অন্যকে নিচে দেখাতে ভালোবাসে আর অন্যের উন্নতিতে হিংসে করতে জানে। তাই এমন লোকদের কথা শুনে নিজের সংগ্রাম বন্ধ করে দিলে তো হবে না। আপনার তো ওদের বিরুদ্ধে সংগ্রাম করে জিততে হবে। আপনি এতটুকুতে দমে গেলে কি করে হবে বলেন? ন্যায়ের পথে তো বাধা আসবে, তাই বলে কি ন্যায় বিচারের আশাটা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ?
মিস আঁখি, আমি আপনাকে জোর করে কিছু করাতে চাই না। এই লড়াই আপনার, আমি তো শুধুই আপনার সংগ্রামের একটা অংশ হতে চাইছিলাম মাত্র। আমি জানি আমার কোনো দরকার নেই, তো আপনার লড়াই অংশীদার হওয়ার বড় ইচ্ছা ছিল আমার। আর তাই আপনার দিকে নিজের খালি হাতটা বাড়িয়ে দিলাম। আপনি চাইলে আমার হাতটা ধরে সংগ্রামের পথে নতুন কদম রাখতে পারেন। কথাটা বলে আদিত্য উঠে গিয়ে আবারও আঁখির দিকে হাত বাড়ালো। আঁখি কিছু সময় ওর আঁখির পানে বাড়িয়ে দেওয়া হাতখানা দেখে তাকালো। কিছুক্ষণ অনেক গাম্ভীর্যের সাথে কিছু ভাবলো, তারপর ওর হাত ধরে উঠে দাঁড়ালো। আদিত্য এবার ঠোঁটে কোণে তৃপ্তির এক ঝলক হাসি ফুটিয়ে বলল, আমি আপনার কাছ থেকে এমন কিছুই আশা করছিলাম মিস্টার আঁখি। এবার গম্ভীর কণ্ঠে আঁখি বলল, বাঘিনী ঘায়াল অবস্থাতে নিজেকে বাঁচানোর সুবিধার্থে ক্ষণিকের জন্য একটু দমতেও পারে, তবে ওর দমনটা বেশি সময় থাকে না ডক্টর আদিত্য। 10 জনের সামনে বুক ফুলিয়ে হাঁটা যে তার স্বভাব, আর সে স্বভাব সবাই চাইলে কেড়ে নিতে সক্ষম হয় না। আমি আপনার সাথে যাব, আর ওই সমাজের লোকের সামনে বুক ফুলিয়ে হাঁটবো যারা আমাকে দমাতে চায়। কারণ আমি ন্যায়ের পথে আছি, সংগ্রামের পথে আছি, আর দমনটা আমাকে শোভা দেয় না। ব্যাস, এটাই তো চাইছিলাম আমি। তবে যাওয়া যাক। চলেন। মা, এটা তুমি কি করেছো? আর তেমন কিছু না মাহি, মায়ের জন্য একটু শশা কেটে নিয়ে যাচ্ছে, ও খাবে বলেছে, আর চোখেও হয়তো লাগাবে। তুই চিন্তা করিস না এসব নিয়ে, তুই যা গিয়ে পড়। কাল না তোর কিসের এক্সাম আছে? হোয়াট? তুমি কাজ করবে আর আমি পড়বো? ও মাহি তোমাকে এসব করতে বলেছে? ঘরে কাজের লোক নেই, তবে এসব কাজ তো আমাদেরই করতে হবে না রে মা। তুই যা, আমি ওকে এসব দিয়ে আসছি। ঘরে কাজের লোক ওই মাহির জন্যই টিকে না মা। ও সবাইকে বিভিন্ন কারণে তাড়িয়ে দেয়। ওর জন্য এখন এ বাড়িতে কেউ কাজ করতে আসতেছে না। আর সারাদিন আমরা দুজন মিলে কাজ করি, আর ও বসে বসে খায়। সেটা না হয় যেতেও দিলাম, এখন ওর এক্সট্রা কাজও আমরা করব নাকি? ও সাহস কী করে হয় তোমাকে অর্ডার করে কাজ করানোর? ওকে তো আমি এখনই দেখছি। আয়শা, দয়া করে আর অশান্তি সৃষ্টি করিস না মা। আমি তো শশা কেটেই নিয়েছি, এতে তো কোনো কষ্ট হয়নি আমার। মা, তুমি ওর কাজের লোক না যে ওর কথায় ওর কাজ করে দেবে। তুমি নিজের ঘরে যাও আর শশাগুলো আমাকে দাও। দেখো মা, ঝগড়া করিস না। আমি কোনো ঝগড়া করবো না মা, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। আমি না হয় তোমার বৌমাকে এসব দিয়ে আসি। কথাটা বলে আয়েশা ওর মাকে নিজের কক্ষে পাঠিয়ে শশাগুলো নিয়ে নিজে গেল। এদিকে মাহি ফেস প্যাক মুখে লাগিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আয়েশা শশা নিয়ে যেতে মাহি এবার মহারানীর ন্যায় ওকে বলে উঠল, এই যে জলদি করে আয়, আর আমার চোখে শশাগুলো লাগিয়ে দে। আমি পারবো না বাবা, আমার হাতে এইমাত্র নীল পালিশ লাগিয়েছি। সো কাম শুন। তারপর ক্ষণিক অ্যাটিটিউড নিয়ে আরামসে আবার ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল। আয়েশা এবার ঠোঁট বাঁকানো হাসি দিয়ে মায়ের দিকে গেল, গিয়েই চেয়ারটা উপর করে মাহিকে ফ্লোরে ফেলে দিল। এনকাণ্ডে মাহি রেগে বোম হয়ে পড়ল। হাউ ডিয়ার ইউ টু বিহেভ লাইক দিস টু মি? আয়েশা এবার তেড়ে এসে ওর চুলে গুচ্ছ করে ধরে বলল, তোর সাহস কী করে হয় আমার মাকে দিয়ে কাজ করানো? ঘরে অশান্তির ভয়ে ভাইয়া আর মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলি না বলে এটা মনে করিস না যে তোকে সবসময় ছাড় দেবো। মনে আছে এমনই বাথরুমের জন্য স্কুলে আমার আর আকির হাতে কত মার খেয়েছিলিস? ওগুলো মনে থাকলে আর সামনে থেকে আমার সাথে লাগতে আসিস না। তখন বাচ্চা হাতে মার খেয়ে তোর হাল বেহাল হতো, আর এখন যে সেই হাতটা আরও কঠোর হয়েছে। আউস স্যার, আমায় শাকচুনি লাগছে আমার। আমি তোর ভাইকে সব বলবো, যা যা বলে দিস। এই আয়শা কাউকে ভয় পায় না। ক্ষমতার জোরে কখনো এই আয়শাকে দমাতে আসিস না, ব্যর্থতায় পরিণাম পাবি। কথাটা বলে আয়শা মাইকে চুল ধরাতে অবস্থায় ছিটকে ফেলল খানিক দূরে, তারপর চলে গেল। এদিকে মাহির আগে ফুলতে ফুলতে বলল, ছাড়বো না তোকে আয়শা। হয়তো শারীরিক লড়াই আমি তোর সাথে পেরে উঠবো না, কিন্তু মাথার খেলায় তোকে আমার কাছে হারতেই হবে। এবার যে ঘর থেকে তোর ঘুড়িও কাটার সময় হয়ে গেছে। কথাটা বলে ঠোঁটে কোণে শয়তানি হাসি ঝুলালো মাহি। আকিকে নিয়ে আদিত্য বাড়ি চলে আসলো। দিদু তো অনেক অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছেন ততক্ষণে। দিদুর রুম থেকে কিছু আওয়াজ শুনে দুজনেই ছুটতে লাগলো সেদিকে। আকিকে একটু কোনো দেখতে না পেয়ে এমন অস্বাভাবিক আচরণ করতে লাগলেন উনি। আমার আরোহীকে এনে দাও। আমার আরোহী কোথায়? ওকে এনে দাও। আকি এবার ছুটে গিয়ে দিদুকে জড়িয়ে দিল। এই তো দিদু, আমি এসে গেছি। শান্ত হও তুমি, আমি তোমার পাশে আছি। তুই কোথায় চলে যাস বল? সারাদিন বাড়ি থাকিস না, আর এখন এমন ভিজা অবস্থায় কোথায় থেকে আসলে? কোথায় ছিলি তুই বল?
আর দিদু, তোমাকে বলেছিলাম না আমি আমাদের মেডিকেল ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি? সেটা তো না হয় বুঝলাম, তবে তুই রাতে কোথায় থাকিস? আঁকি উপস্থিত মুহূর্তে কি বলবে ভেবে পাচ্ছিল। তখনই আদিত্য আমতা আমতা কণ্ঠে বলে উঠল, আসলে ও রাতে আমার সাথে হাসপাতালে থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এই কথাটা বলতে গিয়েও আবার আদিত্যের চোখের পাতা বারবার পড়ছিল, এমনকি ঠোঁটগুলো কাঁপছিল, যে আজকেও আঁকির চোখ এড়াতে পারল না। পরক্ষণে আঁকি নিজের সন্দেহ ভাবনা এক সাইড করে দিদুকে উদ্দেশ্য করে বলে উঠল, আসলে বাইরে বৃষ্টি তো, তাই ভিজে গেছি। তুমি শান্ত হও, আমি কাপড় বদলে এখনই আসছি, এসে তোমাকে নিজের হাতে খাইয়ে ঘুম পাড়াবো। কেমন সায়েদা মামুনি, আপনারা ওনার পাশে থাকেন, আমি আসছি। তারপর আঁকি কাপড় পাল্টে এসে দিদুকে খাইয়ে ঘুম পাড়িয়ে কিছুক্ষণ ওনার পাশে বসলো, তারপর রুমের দিকে অগ্রসর হলো। আদিত্য নিজের বারান্দায় থাকা দোলনার এক পাশে বসেছিল আপন মনে। একটু সময়ের ব্যবধানে আঁকিও এসে দোলনার ওপর পাশে বসলো। ঝড় অনেক আগেই থেমে গেছে, তবে এই ভিজে থাকা মনোরম পরিবেশটা দুজনেরই মনকে মাতিয়ে তুলেছে নিজের অপরূপ সৌন্দর্য দিয়ে। দুজন চুপচাপ নিজেদের মধ্যে নীরবতা বজায় রেখে পরিবেশ পর্যবেক্ষণ ব্যস্ত। হঠাৎই আদিত্য লক্ষ্য করলো আঁকির পানে, ওর চুলের গোড়া দিয়ে জল পড়ছে এখনো। এবার আদিত্য ক্ষণিক গম্ভীর গলায় বলল, এ কি মিস আঁকি, আপনি চুল মোছেননি? আপনার চুলের গোড়া দিয়ে তো জল পড়ছে। মুছেছিলাম তো, তারপরেও পড়ছে। যাক যাক না, একটু পড়লে সমস্যা কি? আপনি সত্যি অনেক স্টুপিড একটা মেয়ে। ঝড়ের সাথে মোকাবিলা করতে এক চুলো ঘাবড়াবেন না। তবে নিজের যত্ন নিতে পৃথিবীর সব আলসেমি আপনার মধ্যে চলে আসে হতো। অন্ধকার হলে নিজের ছায়া সঙ্গ ত্যাগ করে মিচাকি, তবে সে পৃথিবীতে আপনি কারো কাছে থেকে কোনো কিছু আশা কি করে রাখতে পারেন? নিজের খেয়াল নিজে রাখতে শেখেন, কারণ পৃথিবীতে একা এসেছেন, একা যেতে হবে, তাই একা বাঁচতে শিখে নেওয়াটাও দরকার। বসেন আপনি, আমি আসছি। কথাটা বলে আদিত্য কক্ষের ভিতর প্রবেশ করলো। তার কিছু সময় পরে একটা টাওয়াল হাতে আঁকির কাছে এসে ওর দিকে ওটা এগিয়ে দিল। এই নিন, চুলটা মুছে নিন ভালো করে। আঁকি ওটা নিয়ে নিজের চুল মুছতে ব্যস্ত হলো, আর আদিত্য আবারও দোলনায় বসে পরিবেশ পর্যবেক্ষণে মন দিল। এদিকে চুল মুছতে মুছতে আঁকির মনে কিছু কথা খেলা করতে শুরু করলো। লোকটা মোটেও খারাপ না, জীবনে অনেক পুরুষ দেখেছি, এটা বলার জন্য যে বিপদে আমি তোমাকে সামলে নিব, তবে এই প্রথম কাউকে দেখলাম যে কিনা বিপদকে নিজে থেকে মোকাবেলার শিক্ষাটা আমায় দিতে চায়। এই লোকটা প্রথম কেউ যে আমার খেয়াল রাখবে না বলে আমায় নিজের প্রতি নিজেকে সচেতন হতে শক্তি জোগাচ্ছে। যে আমাকে দুর্বল ভেবে আমাকে সহানুভূতি দেখাতে চাইছে না, বরং আমাকে নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রেরণা দিতে চাইছে। ইস, সমাজের প্রতিটা লোক যদি এমন হতো, তবে হয়তো আমাদের সমাজের রূপটা আলাদাই হতো আজ। এদিকে আদিত্য নিজের মনে কিছু কথা আনমনে বলে যাচ্ছে, আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারি মিসাকি, তবে আমি তা করব না। এই সংগ্রাম আপনার নিজের, তাই আপনাকে এর সম্মুখীন হতে হবে। আমি আপনাকে সাহায্য করে আপনার মনোবল ভাঙতে আসবো না, তবে হ্যাঁ, আপনাকে এই সংগ্রামে আমি আপনাকে একাও ছাড়বো না। আপনার পাশে সবসময় আপনার সাহস আর শক্তি হয়ে থাকার চেষ্টা করব। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।